30 বছর আগেই আপা জানতেন যে আপা কি করবেন এবং কি হতে চান। জীবনের অঙ্ক মেলানোটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের। আমাদের নিজস্ব দেশীয় সংস্কৃতি খাবার এটা কিন্তু আপা হারিয়ে যাচ্ছে। আমাদের দেশীয় ফুডটাকে আমাদের আরো সুন্দর ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে হবে এই জেনারেশনের কাছে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। এটা শোনা যায় আপা যে বাংলাদেশে যারা ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে তাদের একবার হলেও রাহিমা সুলতানা রিতার কাছে একটু পায়ের ধুলো দিতে হয়। সুতরাং সেই জায়গাটাতে আমি আবার একটু প্রশ্নের সম্মুখীন হই, কেন মানে এই কথাটা কেন বলা হয় আপা? আমি অ্যাকচুয়ালি ঠিক বলতে পারবো না যেটা কেন সবাই বলে, বাট আমি এটুকু বিলিভ করি যে আমার যে যাত্রাটা আমি মানে জার্নিটা আমি শুরু করেছিলাম সেই 86 থেকে আমার এই কর্মজীবন শুরু, এবং ফুডকেই আমি বেছে নিয়েছিলাম যে তখন ফুড ইন্ডাস্ট্রি বলে কোনো কথাই ছিল না। আমি যখন মানে এই রাস্তায় হাঁটা শুরু করি, আমি একটু ছোট্ট করে বলি, আমার এবি ব্যাংকে জব হয়ে গেছিল। আমি 86-এ মাস্টার্স কমপ্লিট করি চিটাগং ইউনিভার্সিটিতে। ওখানেই আমি ওখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি। করার পরে আমার একটা মানে অনার্সের পরেই আমার একটা ব্যাংকে জব হয়ে যায়, এবি ব্যাংকে। তো চিটাগংয়ে তখন প্রথম শাখা খুলে, তো আমি অলমোস্ট আমার অতটা ব্যাংক ভাল লাগতো না, কিন্তু যেহেতু পরিবার থেকে সবাই বলছিল সেই জন্য রাজি হই। মাঝখানে গ্যাপে আমি একজনের কাছে গিয়ে রান্না শিখি। তো রান্না শিখতে গিয়ে ওনাকে আমার ভীষণ ভালো লাগলো, ফারহানা আপা। ওনার হাজব্যান্ড জিয়া কিলিংয়ের সময় মারা যায়, উনি সিঙ্গেল ছিলেন, ওনার একটা মেয়েকে নিয়ে উনি থাকতেন ওনার বাবার বাড়িতে। তো ওখানেই উনি ক্লাস করাতেন। উনি মানে সপ্তাহে 6 দিনই উনি ক্লাস করাতেন, সকালে একটা ব্যাচ, বিকেলে একটা ব্যাচ। রান্না তো শেখাতেনই, রান্নার মধ্যে বিভিন্ন মানে ডেজার্ট ছিল, মোগলাই ছিল, ফ্রেঞ্চ কুইজিন ছিল। মাস্টার্স কমপ্লিট করার পরে আগে না, অনার্সের পরে আমি শিখেছি। অনার্সের পরে আমি শিখেছি। আমি ওখানে গেলাম, গিয়ে ওনার কাছ থেকে উনি সব ধরনের কোর্স করালেন, আমি সব করলাম, বেকিং থেকে শুরু করে এভরিথিং। এবং উনি ইকেবানা করতেন, ফ্লাওয়ার মেকিং, তারপরে সেলাই, উনি যত যত কোর্স করাতেন। কারণ ওই সময়টা আমার একটু আইডিয়াল টাইম ছিল 3 মান্থস। আমি 3 মাসে ওনার কাছ থেকে ফুল কোর্স কমপ্লিট করি। তখন আমি দেখলাম ওনার কাছে এত স্টুডেন্টরা আসতো, এবং সকালে বিকালে ওনার ওই সময়তেই 86-এই দেখা যেত যে 85-এ, এটা 85-এর কথা, 85-এ ওনার ইনকাম ছিল মানে 50 to 60,000 টাকা মাসে। আর আমার ব্যাংকের বেতন ছিল মাত্র 5,000 টাকা। 5,000 টাকা ওই সময় অনেক টাকা, বাট এরকমই 5 কি 6 হবে, আমার এক্সাক্ট ফিগার মনে নাই। জীবনের অঙ্ক মেলানোটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের, যে আমি আমার নিজেকে কোথায় দেখতে চাই বা আমার রাস্তাটা কি হবে। অনেকেই আছেন যারা আসলে নিজেকেও বোঝে না, নিজের গোলও সেট করতে পারে না। আমি যে আমার এই কোর্স করাটা যে খুব রান্না টান্না করতাম তা কিন্তু না। ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমি হোস্টেলে ছিলাম, জীবনে এক কাপ চাও আমি নিজে তৈরি করে খাইনি। মানে আমার রান্নার প্রতি যে খুব আগ্রহ ছিল তা কিন্তু নয়। অনেকেই ভাবে আমার হয়তো ছোটোবেলা থেকে রান্না নিয়ে অনেক বেশি আমি মানে এক্সপেরিমেন্ট করতাম বা রান্নার প্রতি আমার ঝোঁক ছিল, এক্স্যাক্টলি না। আমি ওইখানে বসেই আমার জীবনের অঙ্ক এবং হিসেব মিলিয়ে ফেলেছিলাম। 30 বছর আগেই আপা জানতেন যে আপা কি করবেন এবং কি হতে চান, এটা সত্যি। তবে একটা কথা বলছি, এখানে জার্নিটা কিন্তু অত সহজ ছিল না। আমি যখন বাড়িতে এসে বললাম যে আমি ব্যাংকে জব করব না, আমি রান্নাকে আমার ক্যারিয়ার হিসাবে নিব, তখন তো তুমুল বাড়িতে একেবারে হুলুস্থুল, কেউ এটা মানবেই না। ফুড আবার রান্না আবার কী করে ক্যারিয়ার হয়, যেই মেয়েটা কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে সে রান্নাকে তার ক্যারিয়ার হিসাবে নিবে, যার ব্যাংকে জব হয়ে গেছে। তো এগুলো নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, বাট আই ডোন্ট মাইন্ড অ্যান্ড কেয়ার। আমি একদম আমার লক্ষ্যে স্থির ছিলাম। আমার তখন মনে হলো যে আমি যদি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চাই, তখন আমাকে আরও জানতে হবে, আরও শিখতে হবে। তখন আমি খোঁজ নেওয়া শুরু করলাম। ততদিন আমি ঢাকা চলে আসলাম মাস্টার্স কমপ্লিট করে।
আমি খবর নিলাম যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তারা একটা প্রফেশনাল কোর্স করায় 9 মাসের। এর মধ্যে ফুড অ্যান্ড বেভারেজ, প্যাস্ট্রি অ্যান্ড বেকারি এবং আমাদের হোটেল ম্যানেজমেন্ট ছিল। আমি পুরো কোর্সটাতে ভর্তি হয়ে যাই। সেই সকাল আমরা 9টার মধ্যে ঢুকতাম, 5টার সময় বাড়ি আসতাম। এইটা কিন্তু টানা 9 মাস আমাকে একদম স্কুলের মতো ক্লাস করতে হয়েছে এবং এটা আমি করেছি। সেই কষ্টটা স্বীকার করেছি, এখনও মনে আছে। প্রথম দিন যখন পর্যটনে গেলাম ক্লাসে, 5 কেজি পেঁয়াজ আর একটা ছুরি ধরিয়ে দিয়ে বললো এটা কাটতে হবে। আমি তখন নাইফ ঠিক মতো ধরতেও পারি না। তো এইসব আস্তে আস্তে আমি কমপ্লিট করলাম, খুব ভালো রেজাল্ট করলাম। কি আমরা ধরে নিতে পারি যে আপনি যে প্রফেশনে কাজ করতে চান না কেন, আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি কুকিং এ এই বাংলাদেশে যদি আমরা কাউকে ভাবি যে আছেন এখনো, আপনার নামটা সবার প্রথমে আসে। তো সেই যে আপনার এত স্টুডেন্ট যারা, তাদেরকে কি শুধুই আপনি রান্নার রেসিপি শেখান নাকি জীবনের রেসিপিটাও শেখান? না, আমার কাছে যারা আসেন তাদেরকে আমি শুধু রান্না শেখাই না, গ্রুমিং থাকে এবং ফুড নিয়ে আমার ক্লাসে অন্তত মিনিমাম নলেজ যে আসলে খাবারটা কি, আমাদের ফুড ভ্যালু থাকতো, ফ্যাটস অ্যান্ড অয়েল থাকতো এবং প্রত্যেকটা বিষয়ে যে নিউট্রিশন যেটা খাবারের, কখন কি খাবে, এই জিনিসগুলো আমরা তাদেরকে হাতে কলমে শিক্ষা দিতাম। পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া, এটাও একটা অনেক বড় ব্যাপার। এটাও আমি চেষ্টা করতাম। একদিন একটা ছেলে আমার ইন্টারভিউ করতে আসলো। ইস্পাহানি মির্জাপুর চায়ের ওরা কি চিনি গুঁড়া চালের একটা অ্যাড হবে, তো সেটার জন্য সে আমার কাছে এসেছে। প্রথমেই আমাকে ও পায়ে হাত দিয়ে সালাম করলো। তা আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? বলছে মা বলে দিয়েছে আপনাকে পায়ে হাত দিয়ে সালাম করতে। তখন বললাম তোমার মাকে? বলে আপনার হয়তো মনে নাই, আমরা 2 ভাই ছিলাম, অনেক ছোট। আমার মা আপনার কাছ থেকে রান্না শিখেছিল, পরে অনেক বড় ক্যাটারিং করে মা আমাদেরকে বড় করেছে। মা, আপনার ওইটুকু হেল্প না থাকলে আজকে আমরা 2 ভাই এইভাবে দাঁড়াতে পারতাম না। আমি বললাম ও মাই গড, আমি এতদিন পরে তোমাকে পেলাম। সত্যি কথা বলতে কি, আমার নিজেরই জানি কেমন লাগছিল যে বলে যে আপনার মা ওইটুকু করেছিল বলে আমরা আজকে 2 ভাই আমরা স্ট্যাবলিশড। ও একটা বড় অ্যাড ফার্ম চালাচ্ছে, ভালো কাজ করছে, ওর ভাইও তাই। তখন আমি জিজ্ঞেস করলাম মাকে কি এখনও রান্না করতে দাও? বলে কি না 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 ম্যাম এখন আর দেই না। তো এই হলো গল্প। একজন দক্ষ মানুষ যদি চান পুরো একটা জেনারেশনকে দক্ষ করে দিতে পারেন, একটা কমিউনিটি চেঞ্জ করে দিতে পারেন অবশ্যই। এবং আপা আমি যদি বলি যে এন্টারপ্রেনার যে আমরা এখন দেখছি অনেকে উদ্যোক্তা হচ্ছেন, তো সেই জায়গাটাই তো আপনি তাহলে আপা অনেক উদ্যোক্তা তৈরি করেছেন। প্রচুর উদ্যোক্তা তৈরি হয়েছে আমাদের। যেটা আপনি যে নিজে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী না, আপনি আরো তৈরি না, আমার ইচ্ছাই ছিল তাই। আমি নিজে এগিয়ে যাব, আমার সাথে আমার হাত ধরে আরও অনেক মহিলারা এগিয়ে যাবে, এইটাই আমার চাওয়া ছিল। পথ চলাটা আমার একার না, আমি সবাইকে নিয়ে পথ চলতে পছন্দ করি, এখনও করি। আমরা আসলে ভাবি যে আমি একা পথ চলবো, একা সব করব, সব একা সফলতা আমার হবে, কিন্তু আসলে আপা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সফলতা কখনো আমার হয় না, সফলতা আমাদের হয়। আপা আমরা কথা বলছিলাম আসলে সফলতা কোনোদিন একার হয় না। আমি সবাইকে যদি আমার সাথে না পেতাম তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। আমার এই সফলতার, আজকে আমি এই যে বসে এত গল্প করছি, এর পেছনে আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন অনেকে আছে। আপা এখন যদি কিছু, যেহেতু আপনি এখন আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল কুলিনারি যে ইন্ডাস্ট্রিটা আছে সেখানে আপনি আসলে এখন প্রতিনিধিত্ব করছেন, তো সেখানে আসলে যে কুইজিন যে বলে আপা, মানে এই যে আপনি যে যাচ্ছেন যেই কারি অ্যাওয়ার্ডের যে জাজ হয়ে যাচ্ছেন, এই ইভেন্টটা সম্পর্কে এবং এই যে আমাদের কুইজিনের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। এটা খুব ভালো প্রশ্ন। আমি এবার অ্যাজ এ জাজ হিসাবে এই প্রশ্নটা অনেক রন্ধন শিল্পীকে করে দেখেছি, কেউই ঠিক মতো কুইজিন, আমি যদি বলি 5টা কুইজিনের নাম বলো, কেউই ঠিক মতো বলতে পারতো না। তো আসলে বিষয়টা হলো কুইজিন মানে আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করি। কুইজিন মানে ওই দেশের ভৌগোলিক অবস্থান এবং ওই দেশের যে জলবায়ু,
এবং তাদের সব কিছু মিলিয়ে কিন্তু কুইজিন তৈরি হয়। যেমন আমাদের বাংলাদেশের আমি কথা বলি, বাঙালিরা মাছে ভাতে বাঙালি কেন? আমাদের নদী নালা খাল বিল অনেক বেশি আছে, ছোট মাছ বড় মাছ সেগুলো হয়েছে, আমরা ভাত খেয়ে বড় হয়েছি, সেটা কিন্তু আমাদের এই ভৌগোলিক অবস্থানের জন্যই হয়েছে। মাছ সবজি মাছে ভাতে বাঙালি যেটাকে বলে। আবার তুমি যেমন শীতের দেশে যাও, ইটালি যাও, বা যেখানে বরফ বরফ থাকে অনেক বেশি, তারা দেখবে অনেক বেশি মাংস খায় ওখানে, কারণ মাংস ছাড়া ওখানে তেমন কিছু পাওয়া যায় না। দুগ্ধ জাতীয় জিনিস থাকে, যেমন ঘি পনির। আমি ফ্রান্সেও দেখেছি, ইটালিতেও দেখেছি, ওরা অনেক রিচ ফুড খায়, বিকজ তাদের অনেক এনার্জি দরকার হয় ওয়েদারের কারণে। আসলে ওয়েদার ঠিক করে দেয় সেই দেশের, আর কৃষ্টি কালচারকেও তারা কিন্তু রিপ্রেজেন্ট করে। যেমন সারা পৃথিবীতেই ফ্রেঞ্চ ফুডের একটা সুনাম আছে, তারা এত সুন্দর করে ফুডকে প্রেজেন্ট করে, মনে হয় যে আমি কোনো আর্ট বা শিল্পীর শিল্প দেখছি। তো এই যে ফুডকে প্রিপেয়ার করে সুন্দর করে প্রেজেন্ট করার যে একটা ব্যাপার, এটা আমি ফ্রান্সে দেখেছি এবং আমার সৌভাগ্য হয়েছিল ওখানে একটা কোর্সও করার, মানে দেখার জন্য প্যারিসের উপরে। আর এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের খাবারই ওইখানকার পরিস্থিতির উপরেই কিন্তু, যেমন ওরা ওখানে প্রচুর চিজ খায়, ওরা ব্রেড খাচ্ছে, যেমন ইটালিতে পিৎজা। এরকম কিছু দেশ আছে যেখানে জাপানে সুশি, কারণ জাপানে ওরা ফিশ খায় অনেক, যেহেতু সমুদ্রের পাশে। অ্যাকচুয়ালি ভৌগোলিক বললাম না, অবস্থান কৃষ্টি কালচার সব কিছু কিন্তু ফুডের মধ্যে আছে। ফুড কিন্তু গল্প, ফুড কথা বলে, ফুড তোমাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফুড ফিল করায়। আমাদের সিক্স সেন্স ফুডের মধ্যে থাকে, সিক্স সেন্স নিয়েই কিন্তু আমাদের ফুড। এটা অনেকে বোঝে না, আমরা চোখ দিয়ে খাই, নাক দিয়ে খাই, মুখ দিয়ে খাই, সব কিছু দিয়েই খাই। আমরা শুধু মুখ দিয়ে খাই আর পেট ভরাই, আসলে তা না। ফুড পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, ষষ্ঠ ইন্দ্রিয় বলি আমরা এখন, আরেকটা ইন্দ্রিয় আছে আমাদের একেবারে ইনার। সব কিছু দিয়েই আমরা ফুডকে যখন এনজয় করি, সেই ফুডটা আমাদের বডিতে ভালোভাবে কাজ করে। আর আমরা যদি ভালো না লাগা নিয়ে খাই, ওই ফুডটা আমাদের বডিতে কিন্তু কাজ করে। আর একটা কথা মনে রাখতে হবে, আমার যে শরীর, এই শরীরটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? খাবারের উপরে। কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, ফাইবার, ওয়াটার, হ্যাঁ, এই জিনিসগুলো আমার বডিতে সঠিক বয়সে সঠিক মাত্রায় আমি যদি ইনট্যাক্ট না করি, তাহলে আমার এই যে স্ট্রাকচারটা কখনোই সুস্থ থাকবে না। আর আমি যদি সুস্থ না থাকি, নিজেকে ভালো না রাখি, আর ফুড সম্পর্কে আমার যদি নলেজ না থাকে, তাহলে আমি কিভাবে কাজ করবো বলো? আমার 16 আনাই বৃথা। বিউটি ফুড বলে একটা কথা আছে, আমার একটা বইও আমি একবার থাইল্যান্ড থেকে কিনে এনেছিলাম এবং স্টিল আমি সেটা পড়ি। আমার সৌভাগ্য হয়েছে যে আমি প্রচুর দেশের বাইরে ঘুরেছি এবং দেখেছি মেয়েরা কিভাবে বড় বড় সব কাজ করছে, ডিসিশন মেকিংয়ে থাকছে, এবং তারা ডিসিশন মেকার, একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছে, ফ্যাক্টরি চালাচ্ছে, মেয়েরা চালাচ্ছে সারা ওয়ার্ল্ডে। তো এইটা আমার দেখার সৌভাগ্য মানে হয়েছে। আমার মনে হয় যে উদ্যোক্তা যারা তৃণমূল থেকে যারা উদ্যোক্তা হতে চান, তারা আসলে প্রথমেই ডিসাইড করা উচিত যে সে কোন বিষয়টা নিয়ে কাজ করবে। সে কি হাতের কাজ ভালো পারে, সে কি পেইন্টিং ভালো পারে, সে কি ফুড ভালো খাবার তৈরি করতে পারে, পিঠা তৈরি করতে পারে। খাবারের মধ্যে অনেক ভাগ আছে, হাজার হাজার ভাগ আছে। সে কোন বিষয়টা প্রথমে বেছে নিবে, এই জিনিসটা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোন কাজটা ভালোভাবে ভালোবাসা দিয়ে করতে পারবো। তখন সে যদি সেটা নিয়ে স্টার্ট করে, আস্তে আস্তে কিন্তু তার অনেক উইংস খুলে যাবে। তো এখন প্রথমে তাকে আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে আমি এই কাজটা করব এবং এটার জন্য আমার যত রকম প্রবলেম আসবে সেটাকে মেনে নিয়ে কাজ করব। কোনো একটা টেলিভিশন প্রোগ্রামে আপনি গান করেছিলেন আপনারা? তা করেছিলাম, গান আমার খুব ভাল লাগে। আমি নেক্সাসে লেডিস ক্লাবে আপনার পুরোনো দিনের একটা শো ছিল, এটা রান্নার শো ছিল, কিন্তু আপনি গান করেছেন।
আসলে আমি এত শো করেছি আমার আমি ইসেতে স্টেজ পারফর্ম করেছিলাম সেরা রাঁধুনির একটা আমাদের ইয়েতে গালা ইভেন্টে করেছিলাম, একদম স্টেজে উঠেই গান করেছিলাম, নীল যেটা রঙের একটা শাড়ি পরা ছিল আমার মৌলিক গান ছিল আপনার, নীল সেটা। রঙের একটা শাড়ি পরা ছিল আচ্ছা, তোমাকে বলা হয়নি, আমি ছোটবেলায় গান শিখেছি একদম ছোট যখন ছিলাম, আমার কত 6-7 বছর। আমার বাবা খুব গান ভালোবাসতেন, তো সো আমাকে হারমোনিয়াম এনে দেয়, একজন টিচারও রাখা হয় বাড়িতে, আমি গান শিখেছি। আমি যতদূর জানি 50 পার করে রাহিমা সুলতানা রিতা এখনো যেভাবে নিজেকে ধরে রেখেছেন এবং এখনো উনি গান করেন। ওনার একটি ঘর আছে যেখানে যেখানে সিতার আছে, যেখানে হারমোনিয়াম আছে, যেখানে তবলা আছে, এবং আমি যতদূর জানি সেখানে আমি একজন সঙ্গীত শিল্পী রাহিমা সুলতানা রিতাকে দেখেছি। আসলে একটা কথা বলি, সেই রিতাকে আমরা পেলাম না কেন, মিডিয়াতে কেন পেলাম না? মিডিয়াতে সব একসাথে দিলে চলে না। একটা কথা মনে রাখতে হবে যে আমি কিছু তো নিজের জন্য রাখা দরকার, তাই না? গানটা আমি নিজের জন্যই রেখে দিয়েছি, আর বাকি সব তো মিডিয়াতে দিয়ে দিয়েছি। আপা, আমাদের জন্য, ভিউজ বাংলাদেশের জন্য যদি 2 লাইন আপনি একটু গাইতেন আপনার প্রিয় কোনো গান। আচ্ছা, ভিউজ বাংলাদেশের জন্য আমি বলবো, যেমন আমার প্রার্থনা সঙ্গীত খুব পছন্দ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব ধরনের গানই গাই, বাট আমি প্রার্থনা সঙ্গীত থেকে গাইতে চাই এই জন্যই যে প্রত্যেকের মনটাকে শুদ্ধ করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যত কিছু, যত সমস্যায় মনকে নিয়ে, আমরা এইটাকেই কন্ট্রোল করতে পারি না, বডি, মাইন্ড অ্যান্ড সোল। আমি যদি আমার দেহ, মন, আত্মাকে একসাথে করতে পারতাম, মানে পারতো আর কি, আমি এটা পেরেছি, বাট সবাই যদি এটা পারতো, তাহলে তার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যেত। যেটা পেলাম না সেটা আমার না, যেটা পেয়েছি সেটা আমার। এই যে এইভাবে জীবনকে নেয়া, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মোছায়। অসাধারণ। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন